ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। কালকে আমরা এই চ্যাপ্টার থেকে ক্লাস 8-এ চ্যাপ্টার 7 থেকে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে বাকি অংশটা একটু আলোচনা করব। তো চলো তাহলে দেরি না করে স্টার্ট করা যাক। তো কালকে আমরা যখন পড়েছিলাম যে গান্ধীজি যে সমস্ত আন্দোলনের সাথে পরে যুক্ত হয়েছিলেন, তার মধ্যে তোমার আইন অমান্য আন্দোলনও ছিল, অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন। তো 1931 খ্রিস্টাব্দে দেখো এখানে একটা টুকরো কথা আছে। 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ গান্ধী ও লর্ড আরবিনের মধ্যে একটি চুক্তি হয়, তাকে দিল্লি চুক্তিও বলে। সেই চুক্তিতে ঠিক হয় অহিংস সত্যাগ্রহী বন্দীদের ব্রিটিশ সরকার ছেড়ে দেবে, ব্রিটিশ পণ্যবর্জন করা চলবে না, দমনমূলক আইনগুলি সরকার তুলে নেবে, এসবের বদলে কংগ্রেস আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করবে। পাশাপাশি লন্ডনে দ্বিতীয় বৈঠকে গান্ধী যোগ দেবেন, কিন্তু দ্বিতীয় গোল টেবিল বৈঠকের আলোচনায় গান্ধী হতাশ হন, ফলে আবার আইন অমান্য আন্দোলন শুরু হয়। এরপরে 1932 খ্রিস্টাব্দের শুরু থেকে আবার আন্দোলন শুরু হয়। বিক্ষোভ মিছিলের পাশাপাশি তোমার বিদেশি কাপড় বর্জন করা, ভূমি রাজস্ব কর না দেওয়ার উদ্যোগও নেওয়া হয়। 1932 থেকে 33 খ্রিস্টাব্দের মধ্যে লক্ষাধিক মানুষ এই আন্দোলনের জন্য জেলে যান। তবে দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য আন্দোলন বিশেষ সফল হয়নি। 1934 খ্রিস্টাব্দে মে মাসে তাই আইন অমান্য আন্দোলন একদম তুলে নেওয়া হয়। এরপরে তোমার কয়েকটা বিপ্লবী আন্দোলন শুরু হয় তোমার। তো 1930-এর দশকে এই বিপ্লবী আন্দোলন শুরু হয়েছিল। তো মাস্টারদের সূর্য সেনের পরিকল্পনা অনুসারে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে। সূর্য সেনের নেতৃত্বে একটি অস্থায়ী তখন সরকারও প্রতিষ্ঠিত হয়। আর 1930 খ্রিস্টাব্দে তোমার 8ই ডিসেম্বর বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত, যাদেরকে আমরা শর্টকাটে বিবাদী বলে থাকি, এরা সব রাইটার্স বিল্ডিং অভিযান করে কারা বিভাগের অধিকর্তা ছিলেন তখন সিম্পসন, ঠিক আছে, তাকে হত্যা করে। পাঞ্জাবে তারপরে এদের যখন কি বলবো শেষ হয়, শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়, দিনে সুস্থ হয়ে উঠলেও তারপরে ফাঁসি হয়। এরপরে পাঞ্জাবে তোমার আর এক বিপ্লবীর কথা আমরা জানবো, তার নাম হচ্ছে ভগৎ সিং। তো ভগৎ সিং তোমার হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে একটি বিপ্লবী দল গঠন করেছিল। 1929 খ্রিস্টাব্দে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন। এই সঙ্গে জড়িত বিপ্লবীদের বিরুদ্ধে লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল। এই সময় জেলে বন্দী বিপ্লবী যতীন দাস 64 দিন অনশন করে প্রাণ ত্যাগ করেছিলেন। 1932 খ্রিস্টাব্দে তোমার 31শে মার্চ বিপ্লবী ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল, যার কারণে আর ইনকলাব জিন্দাবাদ বা বিপ্লব দীর্ঘজীবী হোক কথাটিকে ভগৎ সিং ও তার সহযোগীরাই জনপ্রিয় করেছিলেন। এরপরে আমরা আর একটু যখন পরের দিকে আসছি, তখন আর একটা আন্দোলনের কথা জানতে পারছি, সেটা হচ্ছে কি তোমার ভারত ছাড়ো আন্দোলন। সেটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে ভারতীয় নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে তখন এসেছিলেন। তিনি ভারতীয় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে কতগুলি কি বলবো ওটাকে প্রস্তাব পেশ করেছিলেন, কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগ এই প্রস্তাব মানতে রাজি হননি। কংগ্রেস চেয়েছিল পূর্ণ স্বাধীনতা, তার জন্য দাবি করেছিল। ক্রিপস মিশনের ব্যর্থতার পর জাতীয় কংগ্রেস 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করেন। গান্ধীজি আন্দোলনের জন্য নেতা নির্বাচিত হন। আর তার বিখ্যাত তখন একটা নারায় বলতে পারি বা ডাক ছিল, করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই। 8ই আগস্ট আন্দোলনের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটিশ সরকার কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে এবং প্রথম সারির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে। তা সত্ত্বেও কিন্তু জনগণ থেমে থাকেনি, স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আর অনেক জায়গায় জনগণ স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল। বাংলায় তখন তারপরে তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। ভারত ছাড়ো আন্দোলন জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগালেও শেষ পর্যন্ত তা কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপরে আমরা আসি আর এক বিপ্লবীর কথা জানবো। এখানে তার নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু।
রাজনৈতিক জীবনের শুরু থেকে সুভাষচন্দ্র বসু পূর্ণ স্বরাজ্যের পক্ষে ছিলেন। তিনি মনে করতেন জাতীয়তাবাদ ছাড়া ভারতীয় সমাজের বিকাশ সম্ভব নয়। তার রাজনৈতিক আদর্শ গড়ে উঠেছিল বিভিন্ন আদর্শের সমন্বয়। তিনি একদিকে বিংশ শতকে জার্মান জাতীয়তাবাদী ভাবধারার শরিক হতে চেয়েছেন, তেমনি সোভিয়েত রাশিয়ার অর্থনৈতিক সাম্যের আদর্শকেও কিছুটা গ্রহণ করতে চেয়েছিলেন। তার সঙ্গে স্বামী বিবেকানন্দের সাংগঠনিক ভাবনা চিন্তাকেও তিনি অনুপ্রাণিত করেছিলেন। তো সুভাষচন্দ্র যখন রাজনীতিতে যোগ দেন তখন ভারতের সাধারণ জনগণ গান্ধীর নেতৃত্বে বিভিন্ন আন্দোলনে তখন যোগ দিয়েছিলেন। উচ্চবর্গের আলাপ আলোচনার বাইরে সাধারণ মানুষের রাজনৈতিক ভূমিকা আছে, তা ভারতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সুভাষচন্দ্র গান্ধীর অহিংসার আদর্শে পুরোপুরি বিশ্বাসী না হলেও গান্ধীর নেতৃত্ব স্বীকার করে নেন। ঠিক আছে, এরপরে তোমার তিনি পরে জাপানে আসেন এবং রাসবিহারী বসুর নেতৃত্বে একটি দল গঠন করেন, তার নাম হচ্ছিল আজাদ হিন্দ ফৌজ। সুভাষচন্দ্র বসু জাপান সরকারের সহায়তায় সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন। আর আজাদ হিন্দ সরকার ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। আজাদ হিন্দ বাহিনীর রণধ্বনি ছিল কি, জয় হিন্দ, দিল্লি চলো। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান সরকারের পরাজয়ের ফলে আজাদ হিন্দ বাহিনীও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। নেতাজির স্বপ্নই রয়ে গেল, সেটা আর বাস্তবায়িত হলো না। এরপরে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে এবার গণ আন্দোলন শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে ব্যাপক গণ আন্দোলন হয়েছিল। দিল্লির লালকেল্লা আজাদ হিন্দ ফৌজের বন্দী সৈনিকদের বিচারককে কেন্দ্র করে গণ আন্দোলনের সূচনা হয়েছিল। 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বোম্বাইয়ের তালওয়ার নামক জাহাজে নৌবাহিনীরা তোমার নৌ বিদ্রোহ সূচনা করেছিল। এই বিদ্রোহ ক্রমে কলকাতা, মাদ্রাজ, কোচিন, করাচি প্রভৃতিতেও ছড়িয়ে পড়েছিল। তো এভাবেই তোমার সব জায়গায় তোমার এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। আর আজাদ হিন্দ বাহিনীর মতো নৌ বিদ্রোহীরাও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছিল, ফলে তাদেরও এই একই সম্মান প্রাপ্যই ছিল। ঠিক আছে, তাহলে আজ আমরা এই 7 চ্যাপ্টারটা এখানে শেষ করলাম। পরের দিনে যদি আবার সুযোগ পাওয়া যায় তাহলে এখানে যে টুকরো কথাগুলো আছে, যেমন কংগ্রেসে হরিপুরাও ত্রিপুরী অধিবেশন, তারপরে মোহাম্মদ জিয়াউদ্দিনে তোমার অন্তর্ধান, তারপরে আছে সুভাষচন্দ্রের ছাত্র জীবন ইত্যাদি নিয়ে যদি সুযোগ পাই আলোচনা করব, গান্ধী আরবিন চুক্তি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। পরে যদি সময় পাই, সুযোগ পাই, তখন তোমাদের এগুলো আলোচনা করব, টুকরো কথা। আর তারপরে আমি একদিন এই টেক্সটের যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমি পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণে তোমরা এই টেক্সটটাকে ভালো করে খুব সুন্দরভাবে পড়বে। টেক্সট না পড়লে কিন্তু কোনো কিছুরই তোমরা কিন্তু কোনো উত্তর দিতে পারবে না। অতএব টেক্সটটাকে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু সব বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর সব থেকে এখানে একটা কথা বলার আছে যে তোমরা কে কোথায় থেকে ভিডিওটা আমার দেখছো যদি বলো তাহলে আমি কিন্তু খুব উপকৃত হব। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো তোমরা সবাই।